এবং সিগন্যাল টু নয়েজ রেশিও আরেকটা ফ্যাক্টর হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল। ফ্লিপ অ্যাঙ্গেল হচ্ছে কন্ট্রোল দ্য অ্যামাউন্ট অফ ভেক্টর কম্পোনেন্ট দ্যাট উইল বি ফোর্সড বাই রেডিও ফ্রিকোয়েন্সি ইনটু ট্রান্সভার্স প্লেন। অর্থাৎ আমরা যে নেট ম্যাগনেটাইজেশন ভেক্টরটাকে রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে যে অ্যাঙ্গেল করব, কত ডিগ্রি অ্যাঙ্গেল করব, সেটাই হচ্ছে ফ্লিপ অ্যাঙ্গেল। যদি ফ্লিপ অ্যাঙ্গেল বাড়ানো হয় সেক্ষেত্রে এসএনআরটা বেড়ে যায়, এবং ফ্লিপ অ্যাঙ্গেল কমানো হলে এসএনআরটা কমে যায়। তো এই ছবির সাহায্যে আমরা বুঝতে চেষ্টা করি যে প্রথম ছবিটাতে ফ্লিপ অ্যাঙ্গেল আছে 15 ডিগ্রি, এবং পরের ছবিটাতে ফ্লিপ অ্যাঙ্গেল আছে 90 ডিগ্রি। তো দেখা যাচ্ছে যে প্রথম ছবির চেয়ে দ্বিতীয় ছবিটাতে এসএনআরটা ভালো, অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিওটা ভালো, কারণ প্রথম ছবিতে কিন্তু আমরা কন্ট্রাস্টটা ভালো দেখা যাচ্ছে না। আসলে এখানে আমরা কন্ট্রাস্ট নিয়ে কথা বলতেছি না, এটা এখন আমরা কন্ট্রাস্টে পরে আসতেছি। এখানে যে ছবির যে নয়েজটা, ছবির যে স্মুথনেসটা প্রথম ছবিটাতে কম, কিন্তু দ্বিতীয় ছবিটাতে স্মুথনেসটা অনেক বেশি। ছবির এই হোয়াইট ম্যাটার গ্রে ম্যাটার আলাদা করা যাচ্ছে, সিএসএফ টা ভেন্ট্রিকেল আলাদা করা যাচ্ছে, তারপর এখানে যে সেরেবেলার ভার্নিস এটা আলাদা করা যাচ্ছে। এভাবে ফ্লিপ অ্যাঙ্গেল সিগন্যাল টু নয়েজ রেশিও ঠিক করে। তারপর আরেকটা ফ্যাক্টর হচ্ছে রিসিভ ব্যান্ডউইথ, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ যদি বেশি হয় সেক্ষেত্রে এসএনআরটা কম হবে, এবং ব্যান্ডউইথ যদি কম হয় সেক্ষেত্রে এসএনআরটা বেশি হবে। এখন ব্যান্ডউইথ, যে প্রথম ছবিতে দেখা যাচ্ছে ব্যান্ডউইথ আছে 7.81, এবং পরের ছবিটাতে ব্যান্ডউইথ আছে 20.83। দুইটা ছবির মধ্যে পার্থক্য যদি খেয়াল করো, যে প্রথম ছবিটা কিন্তু বেশি স্মুথ, প্রথম ছবিটা বেশি স্মুথ এবং পরের ছবিটা হলো বেশি শার্প। এবং সিগন্যাল টু নয়েজ রেশিওর আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইনভার্সন টাইম। অর্থাৎ ইনভার্সন টাইম যদি, ইনভার্সন টাইম কোনটা, যদি ইট ইজ দ্য টাইম বিটুইন দ্য ইনভার্টিং 180 ডিগ্রি রেডিও ফ্রিকোয়েন্সি পালস এন্ড দ্য 90 ডিগ্রি এক্সাইটেশন পালস। তো এটা যখন আমি এমআরআই পালস সিকুয়েন্স গুলো করেছিলাম তখন ইনভার্সন টাইমটা দেখেছি যে একটা নেগেটিভ, যদি টিআই বাড়ানো হয় তাহলে কি হবে, যে ইমপ্রুভ এসএনআর, অর্থাৎ সিগন্যাল টু নয়েজ রেশিও বাড়বে এবং সিএনআর কন্ট্রাস্ট টু নয়েজ রেশিওটা বাড়বে। আর যদি টিআই কমানো হয় তাহলে নাম্বার অফ স্লাইস বেড়ে যাবে, এবং নো ফ্লুইড স্যাচুরেশন, কোনো ফ্লুইড স্যাচুরেশন হবে না টিআই বাড়ানো হয়। তো যদি আমরা ছবি দেখি, যে ইনক্রিজ টিআই, যদি ইনক্রিজ টি অর্থাৎ টিআই যদি আমরা বাড়াই, ইনভার্সন টাইম যদি বাড়াই সেক্ষেত্রে এসএনআরটা বেড়ে যাবে, সিএনআর কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও বেড়ে যাবে, এবং নাম্বার অফ স্লাইসটা কমে যাবে। তো প্রথম ইমেজটাতে, ব্রেনের প্রথম ইমেজটাতে ইনভার্সন টাইম হচ্ছে 150 মিলি সেকেন্ড, এবং পরের ইমেজটাতে ইনভার্সন টাইম হচ্ছে 2200 মিলি সেকেন্ড। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইটা ছবির কিন্তু কন্ট্রাস্ট কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে একরকম কন্ট্রাস্ট টিস্যুর মধ্যে, এবং এখানে কিন্তু আরেক রকম কন্ট্রাস্ট। তো তো এটা আসলে একটা টি টু ওয়েটেড ইমেজ, যেহেতু এখানে আমরা সিএসএফ টা ডার্ক পাচ্ছি। আর এটা কিন্তু একটা ফ্লেয়ার ইমেজ, অর্থাৎ ফ্লুইড অ্যাটেনুয়েশন ইনভার্সন রিকভারি ইমেজ, ফ্লেয়ার ইমেজ। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সিএসএফ গুলা ডার্ক আসছে, সিএসএফ অর্থাৎ পানি যেখানে ফ্লুইড সেখানে কিন্তু সিগন্যালটা ডার্ক আসছে। তো এভাবে টিআই এর মাধ্যমে একটা ছবির কন্ট্রাস্টও চেঞ্জ হয়, আবার এসএনআর সিগন্যাল টু নয়েজ রেশিও চেঞ্জ হয়। তো এই ফ্যাক্টর গুলো আলাপ করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বিভিন্ন প্যারামিটার এমআরআই তে আছে, প্রোটোকলে বিভিন্ন প্যারামিটার গুলা বুঝতে হবে যে এই প্যারামিটার চেঞ্জ করলে এরকম হয়। এই মানে প্রোটোকল গুলা ডিফারেন্স হয় কিভাবে, কারণ এক এক প্রোটোকলে এক এক প্যারামিটার সেট করা আছে, যার কারণে আমরা এক এক ধরনের ছবি পাই। আর ছবিগুলার মূল থিমই হচ্ছে যে ছবির কন্ট্রাস্টটা কিরকম হবে, এটার নির্ভর করে আসলে ওই প্রোটোকলে প্যারামিটার গুলা কিভাবে সেট করা আছে, অর্থাৎ টিআর, টিআই, তারপর টিই, এগুলো কিভাবে সেট করা আছে, তারপর ফ্লিপ অ্যাঙ্গেল, তারপর ইনভার্সন রিকভারি, এগুলোর উপর নির্ভর করে ছবির কন্ট্রাস্ট। স্পেসিং ভার্সেস এসএনআর, আচ্ছা এটা হচ্ছে বুঝাইছে যে
স্পেসিং মানে হচ্ছে যে দুইটা স্লাইসের মধ্যে যে আমরা কতটুকু গ্যাপ রাখবো, ওই গ্যাপের উপর নির্ভর করতেছে যে ছবির রেজলিউশনটা কেমন হবে। যদি আমরা দুইটা স্লাইসের মধ্যে, ব্রেনের দুইটা স্লাইসের মধ্যে কোনো গ্যাপ না রাখি, তাহলে আমাদের ছবিটা এরকম স্মুথ হবে। আবার যদি আমরা দুইটা স্লাইসের মাঝখানে গ্যাপ রাখি, এরকম 1.5 মিলিমিটার স্পেস রাখি, তাহলে কিন্তু ছবিটা এরকম শার্প হবে। অর্থাৎ মিনিমাম 30% স্পেসিং নেসেসারি টু অ্যাভয়েড ক্রস এক্সাইটেশন। অর্থাৎ পরপর ডাবল এক্সাইটেশন যাতে না হয় দুইটা স্লাইসের মধ্যে, দুইটা স্লাইসের এক্সাইটেশন যাতে মিলে না যায়, এজন্য দুইটা স্লাইসের মাঝখানে 30% স্পেস রাখতে হবে। আচ্ছা, এখন আসি কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও। আমরা এতক্ষণ যেগুলো দেখছি সেগুলো হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও, অর্থাৎ ছবি কত স্মুথ হবে না শার্প হবে সেটা হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। এখন হচ্ছে ছবির কন্ট্রাস্ট, মানে কন্ট্রাস্ট টু নয়েজ রেশিওটা কি? সেটা হচ্ছে ডিফারেন্স ইন দ্য এসএনআর বিটুইন টু অ্যাডজাসেন্ট এরিয়াস। অর্থাৎ কোনো অ্যানাটমির দুইটা দুইটা টিস্যুর মধ্যে যে ডিফারেন্সটা বোঝা যায় এসএনআর এর মধ্যে, সেটাই হচ্ছে কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও, এবং ডিপেন্ডস অন সেম ফ্যাক্টরস লাইক এসএনআর। অর্থাৎ এসএনআর যে জিনিসগুলোর উপর নির্ভর করে, কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও সেই জিনিসগুলোর উপর নির্ভর করে। এবং সিএনআর ক্যান বি ইমপ্রুভড বাই কন্ট্রাস্ট মিডিয়াম এন্ড এমটিসি, ম্যাগনেটাইজেশন ট্রান্সফার কন্ট্রাস্ট। এটা একটা 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 সিস্টেম, একটা প্রসেস। অর্থাৎ আমরা একটা টিস্যুর সিএনআর বা কন্ট্রাস্ট টু নয়েজ রেশিও পরিবর্তন করতে পারি কন্ট্রাস্ট মিডিয়াম ব্যবহার করে, অর্থাৎ ইনজেকশন কন্ট্রাস্ট ইউজ করে এবং এমটিসি বা ম্যাগনেটাইজেশন ট্রান্সফার এই প্রসেসটা ইউজ করে। আচ্ছা, এমটিসি অর্থাৎ ম্যাগনেটাইজেশন ট্রান্সফার কন্ট্রাস্ট, এটা কিভাবে ইমপ্রুভ করে একটা ছবির কন্ট্রাস্ট রেজলিউশন? তো প্রথম ছবিটাতে হচ্ছে নর্মাল T1 ওয়েটেড ইমেজ, এবং পরের ছবিটা হচ্ছে কন্ট্রাস্ট দেওয়া হয়েছে T1 ওয়েটেড ইমেজ, বাট কন্ট্রাস্ট ইউজ করা হয়েছে। যার কারণে যে প্যাথোলজি গুলো হাইলাইট হয়েছে, হ্যাঁ, কন্ট্রাস্ট গুলা এরকম রিং এনহান্সমেন্ট হয়েছে, পেরিফেরাল এনহান্সমেন্ট, অর্থাৎ লিশনের চারদিকে এনহান্সমেন্ট হয়েছে, এখানে ছোট ছোট লিশন আসছে। কিন্তু এই সিকোয়েন্সটা যদি আমরা এমটিসি ইউজ করতাম, অর্থাৎ ম্যাগনেটাইজেশন ট্রান্সফার কন্ট্রাস্ট এই সিস্টেম ইউজ করতাম, তাহলে এই কন্ট্রাস্টটা আরো ভালো হতো। মানে ব্রেন টিস্যুটা আরো ডার্ক হইতো এবং কন্ট্রাস্টটা আরো বেশি ফুটতো। তো এইভাবে একটা ছবির কন্ট্রাস্ট পরিবর্তন করা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্পাশাল রেজলিউশন। স্পাশাল রেজলিউশনটা হচ্ছে যে একটা ছবির দুইটা পয়েন্টের মধ্যে কতটুকু ডিফারেন্স করা যায়, সেপারেট করা যায়। একটা ছবির দুইটা পয়েন্ট যত বেশি সেপারেট করা যাবে, সেটা হচ্ছে স্পাশাল রেজলিউশন, মানে ছবি কত স্পষ্ট এবং কত নিখুঁত ভাবে দেখা যাবে। এবং এটা ডিপেন্ড করে স্লাইড থিকনেস এর উপর, ফিল্ড অফ ভিউ এর উপর এবং ম্যাট্রিক্স এর উপর। তো একটা ছবির স্পাশাল রেজলিউশন বাড়াইতে হলে আমাদের কি করতে হবে? আমাদের থিনার স্লাইস ইউজ করতে হবে, অর্থাৎ চিকন স্লাইস ইউজ করতে হবে, এবং ফাইন ম্যাট্রিক্স ইউজ করতে হবে, অর্থাৎ ছোট ছোট ম্যাট্রিক্স ইউজ করতে হবে। বেশি সংখ্যক ম্যাট্রিক্স ইউজ করতে হবে কিন্তু ছোট ছোট, এবং ছোট ফিল্ড অফ ভিউ ইউজ করতে হবে, এবং রেক্টেঙ্গুলার ফিল্ড অফ ভিউ, অর্থাৎ যদি সম্ভব হয় আয়তাকার ফিল্ড অফ ভিউ ইউজ করতে হবে। এই ছবিটাই আমরা ভালোভাবে বুঝতে পারি যে এই ছবিটাতে, প্রথম ছবিটাতে সাইজ থিকনেস হচ্ছে 3 মিলিমিটার, এবং পরের ছবিটাতে সাইজ 10 মিলিমিটার। তো এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম যে যত স্লাইস থিকনেস কম হবে তত ছবির স্পাশাল রেজলিউশনটা বেশি হবে, অর্থাৎ ছবির টিস্যুগুলোর মধ্যে বেশি পার্থক্য অনেক বেশি বোঝা যাবে এবং ছবিটা তত মানে স্পষ্ট হবে। কিন্তু স্লাইস থিকনেস যত বেশি হবে ছবিটা তত স্মুথ হবে, এবং ছবির যে রেজলিউশন, এই রেজলিউশনটা হারাবে। আবার যদি ফিল্ড অফ ভিউ যদি বেশি বড় হয়, তাহলে ফিল্ড অফ ভিউ বড় হলে ছবির মানে স্পেশাল রেজলিউশনটা কমে যায়। কিন্তু আমরা যদি ফিল্ড অফ ভিউটা ছোট করি, যেমন এখানে যদি আমরা পিটুইটারি গ্ল্যান্ড দেখতে চাই এই ছবিতে, পিটুইটারি গ্ল্যান্ড কিন্তু ভালোভাবে দেখা যাবে না, কারণ ফিল্ড অফ ভিউটা অনেক বেশি। যার কারণে পিটুইটারি গ্ল্যান্ডটা ভালোভাবে বোঝা যাবে না, তো এটার স্পেশাল রেজলিউশনটা অনেক কম। কিন্তু যদি আমরা ফিল্ড অফ ভিউটা কমায় দিই, আমরা শুধু এতটুকু অংশ স্ক্যান করি, সেক্ষেত্রে কিন্তু এখানে যে পিটুইটারি গ্ল্যান্ড আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে। তারপর এখানে যে
অপটিক কাজ বা আছে, এটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আবার যদি ম্যাট্রিক্স বাড়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজ স্পেশাল রেজলিউশনটা বেড়ে যাবে। যেমন এই দ্বিতীয় ছবিটাতে হচ্ছে ম্যাট্রিক্স হচ্ছে 192x160, 192x160, কিন্তু প্রথম ছবিটাতে ম্যাট্রিক্স হচ্ছে 256x256। অর্থাৎ প্রথম ছবির স্পেশাল রেজলিউশনটা বেশি, অর্থাৎ ছবির রেজলিউশনটা হাই এবং এটা অনেক নিখুঁত ছবি দেখা যাচ্ছে, এবং দ্বিতীয় ছবিটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে। এখন স্ক্যান টাইম ডিপেন্ড করে কিসের উপর? স্ক্যান টাইম অর্থাৎ একটা ইমেজের জন্য কতক্ষণ স্ক্যান হবে সেটা হচ্ছে ডিপেন্ড করে টিআর এর উপর, অর্থাৎ রিপিটেশন টাইম, তারপর নাম্বার অফ স্লাইস। তো বেটার টু রিডিউস স্ক্যান টাইম উইদাউট কম্প্রোমাইজিং ডায়াগনস্টিক ইমেজ কোয়ালিটি। তো আমরা সবসময় চেষ্টা করব যে কই যাও? আমরা সবসময় চেষ্টা করব স্ক্যান টাইম কমানোর, কিন্তু ছবির কোয়ালিটি ঠিক রেখে। তো এখানে আমরা ব্রেনের বিভিন্ন ছবি দেখতে পাচ্ছি। তো প্রথম ছবিটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ, ডিফারেন্স ডিফারেন্স সিকোয়েন্স উইথ ডিফারেন্ট ইমেজ কোয়ালিটি। তো এটা হচ্ছে T1 ওয়েটেড ইমেজ। T1 ওয়েটেড ইমেজ আমরা বুঝলাম কিভাবে, যে ব্রেনের যে সিএসএফ আছে, ভেন্ট্রিকলের ভিতরে যে ফ্লুইড আছে, ফ্লুইডটা কিন্তু এখানে ডার্ক। তারপর দ্বিতীয় ছবিটা কি হবে? এটা হচ্ছে T2 ওয়েটেড ইমেজ, কারণ সিএসএফ টা ব্রাইট। তারপর হচ্ছে প্রোটন ডেনসিটি ইমেজে সিএসএফ মানে ডার্কও হয় না, আবার ব্রাইটও হয় না, গ্রে আকারে থাকে, এবং ব্রেনের টিস্যু গুলোর মধ্যে তো ডিফারেন্স থাকে। আবার ফ্লেয়ার ইমেজের বৈশিষ্ট্য হচ্ছে যে সিএসএফটা ডার্ক হবে, এবং ব্রেন টিস্যু গুলা কিন্তু টিটুর মতো থাকবে। যেমন টিটুতে যেমন হোয়াইট ম্যাটারটা কালো হয়, হোয়াইট ম্যাটার ব্রেনের ভিতরে যে হোয়াইট ম্যাটার আছে এগুলো কালো হয়, ডার্ক হয়, ফ্লেয়ারও কিন্তু এরকম ডার্ক হবে। এজন্য T1 ওয়েটেড এবং ফ্লেয়ার ওয়েটেড এর মধ্যে পার্থক্য বুঝতে হবে। তারপর আছে DWI অর্থাৎ ডিফিউশন ওয়েট। শেষের ইমেজটা হচ্ছে GRE অর্থাৎ গ্রেডিয়েন্ট ইকো ইমেজ গুলা। তো যেখানে ব্লিডিং থাকে, তো এটা আসলে একটা ব্রেন হেমোরেজ। যেখানে হেমোরেজ থাকে সেখানে এরকম কালো কালো সিগন্যাল আসে, কারণ এখানে আয়রন আছে, ব্লাডের মধ্যে আয়রন থাকে। আয়রন একটা মানে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কারণে এখানে ডার্ক সিগন্যাল আসে। তো ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য।